সে টিভি ফুল আসতেছে সমস্যা ঠিক আছে। সো পয়েন্টটা হচ্ছে যে আমাদের টপিকটা হচ্ছে কি, এই জন্য আমি লিখতে এইটা মানে এর আগে বেশ কিছু জিনিস আছে আর কি, সমস্যা নেই। সো ডিসিশন সাপোর্ট জিনিসটা কি, সেটা হচ্ছে কি যে সাকসেস অফ অ্যান অর্গানাইজেশন লার্জলি ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ ডিসিশনস মেড বাই এমপ্লয়িজ। মানে মেন কথাটাই হচ্ছে কি যে আমি যাই করতে চাই না কেন, আমাকে কাজ করার পরে বা কাজ করার আগেও ডিসিশন নেওয়া লাগে। লাইক আমি বললাম যে আমি একটা প্রোডাক্ট তৈরি করে মার্কেটে ছাড়বো, এটা যেমন একটা ডিসিশন নেওয়া। প্রোডাক্ট তৈরি করার পরে কখন মার্কেটে ছাড়বো, এটাও কিন্তু একটা ডিসিশন নেওয়া। সো আমি কখন ডিসিশন নিচ্ছি, ধরেন যে এই মুহূর্তে হচ্ছে কি যে মার্কেটে এই ধরনের আমি যে প্রোডাক্টটা তৈরি করেছি, এই সেম টাইপ অফ প্রোডাক্ট অলরেডি মার্কেটে কন্টিনিউইং বা অলরেডি সাস্টেইনিং করছে। সো এই মুহূর্তে আমি সেম টাইপ প্রোডাক্ট যদি মার্কেটে আবার লঞ্চ করি, সো অবভিয়াসলি এটা ভালো ডিসিশন হবে না। দেখেন কোনো একটা কোক কোম্পানি, নাম না বললাম, সো অনেকদিন ধরে চলতেছে, তার পাশাপাশি আরেকটা লঞ্চ হয়েছে। এখন কোনো এক দেশের কোনো একটা প্রবলেমের কারণে হঠাৎ করে দেশীয় যে কোক কোম্পানিটা ওইটা উঠে গেছে, আবার তারা ডিসকাউন্টও দেওয়ার চেষ্টা করতেছে, আবার বিভিন্ন ধরনের অফার বা প্রমোশনাল অফার দেওয়ার চেষ্টা করতেছে। সো এই যে অফারগুলো তারা দিচ্ছে বা কাজ করতেছে, ডিসিশন যে নিচ্ছে, প্রত্যেকটার পিছনেটাই কি সাকসেস জড়িত, প্রফিট জড়িত, তাই না? অর্থাৎ ডিসিশন সাপোর্ট সিস্টেমটা মেইনলি মানে তার গোলই হচ্ছে কি সাকসেস পাওয়া, প্রফিট পাওয়া, অ্যাডভান্টেজ পাওয়া, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া। এটা আমাদের একটা টপিকে আছে আর কি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সো আমরা এই কারণে হচ্ছে কি বলছে যে সাকসেস অফ অ্যান অর্গানাইজেশন লার্জলি ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ ডিসিশনস মেড বাই এমপ্লয়িজ। অর্থাৎ আমি কী ধরনের ডিসিশন নিচ্ছি এটার উপর বেস করে হচ্ছে কি, বা আমার এমপ্লয়িজের উপর বেস করে হচ্ছে কি যে আমার অর্গানাইজেশনের সাকসেসটা লার্জলি ডিপেন্ড করতেছে। So computer-based systems can help when there are huge amounts of information, there is a lot of processing involved. So এই সেকেন্ড টপিকটার অর্থটা হচ্ছে কি, ধরেন আপনি ওয়েদার ইনফরমেশন বলতেছেন, মানে আজকের যে ওয়েদার, আগামীকাল ওয়েদার কী হবে। সাপোজ আজকে হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আগামীকাল কি হতে পারে এটা আপনি কীভাবে বুঝবো? প্রিভিয়াস মেইন জিনিসটাই হচ্ছে কি, আরও অনেক ধরনের ওয়ে থাকতে পারে, বাট মেইন পয়েন্টটা হচ্ছে কি আমরা প্রিভিয়াস থেকে হচ্ছে কি জিনিসটা বুঝতে পারতেছি কিনা, বা প্রিভিয়াস যেটা স্ট্যাটগুলোকে হচ্ছে কি আমরা অ্যানালাইজ করতেছি। সো এই জন্য বলতেছে যে লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশনটাকে প্রসেস করে হচ্ছে কি আমরা ডিসিশন নিতে পারতেছি যে, বা কিভাবে প্রিভিয়াসলি কাজগুলো হয়েছে তার উপর বেস করে আগামী দিনের কাজগুলো আমি করতে পারছি বা পারবো। এই জন্য বলছে যে কম্পিউটার বেসড সিস্টেমস ক্যান হেল্প, মানে বিষয়টা যদি কম্পিউটার বেসড হয়, যেহেতু আমাদের এমআইএস বিষয়টা হচ্ছে কি কম্পিউটারকে বেস করে। সো আমরা যত সুন্দর করে কম্পিউটারে যত বেশি স্ট্যাটিস্টিক্স বা যত বেশি ডেটাকে নিয়ে কাজ করতে পারবো, তত আমার অ্যাকুরেসিটা বেশি আসবে। এখন মনে করেন ভেরিয়েবল থাকবে, যত বেশি ভেরিয়েবল থাকবে, কোভেরিয়েন্ট থাকবে, সো কোএফিশিয়েন্ট থাকবে। তো দেখেন করোনার যে ভ্যাকসিনটা, এটা ভালো না খারাপ এটা কিভাবে বোঝা গেছে? অনেক জায়গাতে, অনেক দেশে, অনেক মানুষ এবং হচ্ছে অনেকগুলো পশু পাখির উপর যখন অ্যাপ্লাই করা হয়েছে, সেখান থেকে কী ইনফরমেশন এসেছে? আপনি 10 জনের উপর অ্যাপ্লাই করে যা পেলেন, হতেই পারে 20 জনের উপর অ্যাপ্লাই করলে সেই ইনফরমেশন নাও আসতে পারে। ওইটা আরও বেশি। যেমন ধরেন যে ফেস ডিটেকশনের নাম কি শুনেছেন? সো ফেস ডিটেকশনের ক্ষেত্রে যেটা হয়, আপনার চেহারাটাকে ভালো করে ক্যামেরা ধরতে পারে কিনা যে এটা হচ্ছে সেই লোকটাই। তো এটার জন্য কি ক্যামেরাকে বা আমার প্রসেসরকে আরও বেশি করে ইমেজ দেওয়া লাগে বা ছবি দেওয়ানো লাগে। ছবি দেওয়া মানে হচ্ছে কি যে ক্যাপচার করতেছে, আমার কাছ থেকে ডেটা নিচ্ছে। দেখেন আমি যতগুলা কথা বলতেছি, প্রত্যেকবার আমার মুখের এক্সপ্রেশন ভিন্ন হচ্ছে। প্রতিবার আমি একটা এ লিখতেছি, এ লেখাটা যতবার লিখবো খাতায়, প্রত্যেকবার প্যাটার্ন ভিন্ন হবে, প্রতিবার। আমি হয়তো চোখে দেখতে পারতেছি না, খুবই ছোট, খুবই সূক্ষ্ম কিছু মাইক্রো স্কেলে হচ্ছে, বাট চেঞ্জ কিন্তু হচ্ছে, there happens some change. So
আমার জন্য তখনই সুবিধা হবে, বিষয়টাকে অ্যাকুরেসিটা তখনই বাড়বে যখন আমি হচ্ছে কি অনেক বেশি ডেটা নিয়ে কাজ করব, অনেক বেশি ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। সো দ্যাট ইজ এ লট প্রসেসিং ইনভলভড। 2 টাইপস অফ ডিসিশন সাপোর্ট ইজ, মানে মেনলি ডিসিশন সাপোর্ট 8কে আমরা 2টা ভাগে ভাগ করি বা 2টা টাইপ হচ্ছে। একটা হচ্ছে কি ডিসিশন সাপোর্ট সিস্টেম, বা শুধু ডিসিশন সাপোর্টকে আমরা বলছি 2 ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, একটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। আচ্ছা, দুটি আমরা সামনে জানবো। Applications today may combine both types, provide single optimal solution or set of solutions. ওকে, সো আমাদের যে এখনকার যে অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে সেখানে 2টা জিনিসই কাজে লাগতেছে, ডিসিশন সাপোর্ট সিস্টেমটাও কাজে লাগে, এক্সপার্ট সিস্টেমটাও কাজে লাগে। আর হয় একটা প্রবলেমের একটা সিঙ্গেল সলিউশন বা একটা ছোট সলিউশন তৈরি করে, অথবা সেট অফ সলিউশনস তৈরি করে, বেশ কিছু সলিউশনের, মানে হতেই পারে আপনি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের কয়েক ধরনের সলিউশন বের করছেন, আবার হতে পারে একটা সলিউশন দিয়ে জাস্ট তাকে করা যায়, যে কোনোটাই হতে পারে। আচ্ছা, সো ডিসিশন মেকিং প্রসেসটা কি, আমরা কীভাবে কোন ওয়েতে ডিসিশন প্রসেসটাকে মেক করি, সেটা হচ্ছে যে ডিসিশন মাস্ট মেড হোয়েনেভার মোর দেন ওয়ান পসিবল অ্যাকশন ইজ অ্যাভেলেবল। কখন ডিসিশন নেই, ডিসিশন নেওয়ার দরকার পড়ে কখন? এখন মনে করেন যে আপনার মার্কেটে আপনি একাই, তো ডিসিশন নেওয়ার কোনো মানে নাই। কিন্তু ডিসিশন কখন নিচ্ছেন? যে একের অধিক, মানে আমার প্রবলেম সলভ করতে গেলে একের অধিক সলিউশন আছে, তখন আমার ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়ে যে আমি কোনটাকে নিয়ে কাজ করবো। ইয়েস, হুইচ ইজ আওয়ার বেস্ট। ওকে, সো ইট ক্যান বি ডিফিকাল্ট টু মেক ডিসিশনস হোয়েন ম্যানি রিজনেবল অল্টারনেটিভস আর প্রেজেন্ট। অবভিয়াসলি যখন অনেক বেশি রিজনেবল অল্টারনেটিভ আছে তখন হচ্ছে কি আমার ডিসিশন নেওয়ার প্রয়োজন পড়ে এবং বেশ ডিফিকাল্ট ওয়েট। In business, there may be dozens, hundreds or even millions of different courses of actions available to achieve a desired result. So obviously বিজনেসের ক্ষেত্রে যদি আমরা বলি অনেক বেশি, there are maybe dozens, hundreds or even millions of different courses of actions available to achieve a desired result. মানে আমরা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো জিনিসকে নিয়ে হচ্ছে কি অনেকগুলো কোর্স অফ অ্যাকশনকে নিয়ে কাজ করি আর কি। এই সো ডিসিশন মেকিং তার 3টা প্রসেস আমরা দেখব। একটা হচ্ছে ইন্টেলিজেন্স ফেজ, মানে কীভাবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা 3টা ফেজকে মেনলি নিয়ে কাজ করি। একটাকে বলা হয় ইন্টেলিজেন্স ফেজ, একটাকে বলা হয় ডিজাইন ফেজ, একটাকে বলা হয় চয়েস ফেজ। সো ইন্টেলিজেন্স ফেজে কী হয়, মেনলি আমরা সব ধরনের ফ্যাক্ট, বিলিফ, আইডিয়াগুলোকে কালেক্ট করি। মানে এই প্রসেসটাকে আমরা কোক বা একটা চিপস মার্কেটে ছাড়বো, তো তার ওইটা করার আগে আমরা হচ্ছে কি মার্কেটে চিপস নামক যে বিষয়টা আছে তার সমস্ত ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করি, আমরা ফ্যাক্টগুলোকে নেই, বিলিফগুলোকে নেই এবং হচ্ছে কি তার আইডিয়াসগুলো, যত ধরনের আইডিয়াস আছে, যত ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিস আছে সবগুলোকে হচ্ছে কি আমরা নেওয়ার চেষ্টা করি বা কালেক্ট করার চেষ্টা করি। দিস ইজ কল্ড ইন্টেলিজেন্স ফেজ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি ডিজাইন ফেজ। ডিজাইন ফেজ হচ্ছে কি যে যে ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করলাম সেই ইনফরমেশনগুলোকে বেস করে বা সেই ইনফরমেশনগুলোকে ধরে, এখন ধরেন আপনি অনেক ইনফরমেশন কালেক্ট করছেন, এখন সব তো আপনার লাগবে না, যতগুলো আপনার জন্য দরকার যতগুলাকে বেস করে আপনি আপনার ডিসিশনে দ্রুত পৌঁছাতে পারবেন। অবভিয়াসলি আপনি যখন জিনিসগুলোকে নিয়ে অনেক বেশি ভাববেন, অনেক বেশি কাজ করবেন, তখন আপনি দেখবেন যে আপনার অটোমেটিক্যালি বেশ কিছু ইনফরমেশন বা বেশ কিছু ডেটা ফিল্টার করতে হচ্ছে যে এগুলো আমার কাজে লাগবে না, এইগুলা বাদ দিয়ে শুধু জাস্ট আমি এগুলোকে নিয়ে কাজ করলে বা এই ভেরিয়েবলগুলোকে নিয়ে কাজ করলে আমার জন্য আউটপুট বের করা আরও বেশি ইজি হবে। সো তখন হচ্ছে কি ওই বিষয়গুলোকে নিয়ে কাজ করে আপনি একটা আইডিয়া বা একটা প্রসেস বা একটা ডিজাইন তৈরি করলেন যে এই ডিজাইনে কাজ করলে আমার জন্য সুবিধা হয়। আপনি বাড়ি তৈরি করবেন, অনেকগুলো বাড়িকে দেখলেন, এখন অনেকগুলো বাড়ি দেখার পরে আপনি আসলেন, আপনি আসার পরে দেখলেন যে আপনার জায়গা কতটুকু, এখন আপনি বুঝতে পারলেন যে আমার এই জায়গার জন্য কয়টা বিল্ডিং দেখতে হবে। মনে করেন আমার এই রুমটাকে সাজানোর জন্য আমি যদি এখন এটার চেয়ে ডাবল বড় রুম দেখি আমার লাভ নাই, এইরকম সাইজের রুমগুলো কেমন আছে সেটাকে আমি যদি দেখার চেষ্টা করি তাহলে আমার জন্য সুবিধা হবে এই রুমটাকে সাজানো বা এই রুমটাকে ডেকোরেট করা ইজিয়ার হবে। সো তাহলে আমি একটা ডিজাইন ফেজ তৈরি করতে পারতেছি। সো তাহলে আমি ফার্স্টে গেলাম হচ্ছে ইন্টেলিজেন্স ফেজে, মানে হচ্ছে কি সব ধরনের ডেটা, ফ্যাক্ট, বিলিফ, আইডিয়া সব কিছু কালেক্ট করলাম, দেন হচ্ছে তাদের উপর বেস করে আমি যে রুমটা তৈরি করব সেই রুমটা তৈরি করে একটা ডিজাইন তৈরি করলাম। দেন হচ্ছে কি আমার চয়েস পোর্শন, যে সিলেক্টেড অল্টারনেটিভ ফ্রম দ্য রিমেনিং চয়েসেস। সো যত ধরনের চয়েস তৈরি হয়ে গেছে, আমি যদি এখন বলতাম যে আমার এই রুমটার বেঞ্চগুলা আমি এইভাবে নিব, বোর্ডটা এখানে দেবো, তাও কিন্তু হইতো,
আবার আমি বললাম পেছনে হচ্ছে কি আমি বোর্ড দিব আর সামনে হচ্ছে, অথবা আমি বললাম যে সবগুলা বেঞ্চ হচ্ছে কি আমি গোল গোল করে সাজাবো, এখানকার বেঞ্চগুলো গোল, এখানে গোল, মানে গ্রুপ গ্রুপ করে কাজ করবে। সেই গ্রুপগুলো কাজ করে সেই গ্রুপগুলো হচ্ছে কি তাদেরকে আমি আলাদাভাবে একটা করে পিসি দিব বা আলাদাভাবে একটা মানে একটা অ্যাডহক সিস্টেম তৈরি করলাম আর কি। সো এইখান থেকে কোনটা আমার জন্য চয়েস সবচেয়ে ভালো হয়, আমাদের কাছে মনে হয়েছে যে এই চয়েসটা সবচেয়ে ভালো। এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড যদি আমরা বেঞ্চ লাগাই তাহলে হচ্ছে কি তাহলে সামনে থেকে দেখতে সুবিধা হবে, ক্যামেরাটাও বসাতে সুবিধা হবে। মনে করেন যে আমি ক্যামেরাটা এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, কোন জায়গায় বসালে ভালো হয় সেই চয়েসটা আমি নিতে পারতেছি কিনা। এই তিনটা জিনিস হচ্ছে কি আমরা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা কাজ করি। চয়েস বেস, বুঝতে পারছেন বিষয়টা? আমি যদি পরীক্ষার হলে কোনো একটা সিচুয়েশন দিয়ে দিই, আমি ডিরেক্ট প্রশ্ন না করলাম, যদি আমরা কোনো সিচুয়েশন দিয়ে দিই যে এরকম কাহিনী হয়েছে, এই ক্ষেত্রে আপনি ডিসিশন মেকিংটা কীভাবে তৈরি করবেন, তাহলে কি আপনি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ণনা করতে পারবেন? হ্যাঁ, এই তিনটাকে কাজে লাগিয়ে, বুঝতে পেরেছি? আচ্ছা, সো ডিরেক্ট বই থেকে এটা নেওয়া, যে বইতে কেমন আছে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ইন্টেলিজেন্সকে কীভাবে নেওয়া হয়েছে, কালেক্ট ডেটা ফ্রম ইনসাইড দ্য অর্গানাইজেশন, কালেক্ট ডেটা ফ্রম আউটসাইড দ্য অর্গানাইজেশন, কালেক্ট ইনফরমেশন অন পসিবল ওয়েজ টু সলভ দ্য প্রবলেম। আচ্ছা, সো মনে করেন স্যামসাং মোবাইল তারা যখন মার্কেটে আসলো, মার্কেটে আসার পরে দেখলো যে অলরেডি নোকিয়া মোবাইল আছে বা অলরেডি আইফোন আছে, তো তাহলে তাদের কি দরকার বা তারা কিভাবে উঠলে ভালো হবে। সো তারা আগে ফ্যাক্টগুলো কালেক্ট করলো যে নোকিয়া হচ্ছে কি একটু প্রাইস কম, বাট নোকিয়াতে তখন এত বেশি ফাংশনাল অ্যাক্টিভিটিস ছিল না, এত বেশি ফাংশনস ছিল না। তো তাহলে তারা কি করলো, তারা আইফোনকে দেখলো এবং দেখার পরে আইফোনের মধ্যে কি কি আছে সেগুলা বুঝলো, দেখলো, ওকে, অপারেটিং সিস্টেমটা দেখলো, দেখার পরে এখন তাদের ডিসিশন নিতে সুবিধা হচ্ছে এইভাবে যে তারা দেখলো মানুষ কম দামি জিনিসও চায়, ভালো জিনিসও চায়। এখন আইফোনের দাম বেশি, আইফোনের দাম একটু বেশি বাট জিনিস ভালো, নোকিয়ার দাম কম বাট জিনিস ভালো, খারাপ না, বাট আইফোনের মতো এত উন্নত প্রযুক্তি নাই। তাহলে মাঝখানে এমন একটা জিনিস আমরা তৈরি করি যে জিনিসটাতে আইফোনের মতো প্রযুক্তিও থাকবে আবার দামেও কম আসবে। সো তারা তৈরি করে ফেললো কি অ্যান্ড্রয়েড। আইফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে আইওএস না ধরে তারা হচ্ছে কি অ্যান্ড্রয়েড তৈরি করে ফেললো, যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটার মধ্যে কি আইফোনের মতো বেশ কিছু প্রযুক্তি বা বেশ কিছু ফিচার্স রয়েছে, আবার নোকিয়ার মতো একটু প্রাইসে একটু কমেও, মানে এত কম না হলেও আইফোনের চেয়ে দাম কম, যেহেতু ফিচার্স বেশি দিয়েছে সো একটা প্রাইস তো থাকবেই তার। সো সে প্রাইসিংয়ের দিক থেকেও এগিয়ে গেল, আবার টেকনোলজির দিক থেকেও এগিয়ে গেল। সো এই জন্য হচ্ছে কি বলছে কালেক্ট ডেটা ইনসাইড দ্য অর্গানাইজেশন। সো সে আইফোনের ইনসাইড আউটসাইড, নোকিয়ার ইনসাইড আউটসাইড সব ধরনের ইনফরমেশন কালেক্ট করলো, মানে যতটুকু কালেক্ট করা যায় তার পক্ষে। সব তো আর পসিবল না, আইফোনের আইওএসের যে অপারেটিং সিস্টেমের যে একদম ভেতরে কী কোড আছে সেটা তো সে জানে না, একমাত্র শুধু আইফোন জানে। সো দ্যাট তার পক্ষে ওটা বের পসিবল না হলেও সে টেকনোলজিটা সম্পর্কে জানলো। 2-3 হচ্ছে কি কালেক্ট ইনফরমেশন অন পসিবল ওয়েজ টু সলভ দ্য প্রবলেম। সো এখন ইনফরমেশন কিছু কালেক্ট করা শুরু করলাম যে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আপনি অনেকগুলো পেপার পড়লে, অনেকগুলো রিসার্চ পেপার পড়লে আপনি কিন্তু একটা জায়গাতে উপনীত হতে পারবেন যে এই ধরনের প্রবলেমগুলো এইভাবে সলভ করা যেতে পারে। যে আমি বললাম যে স্টক মার্কেটের মধ্যে কিভাবে কাজ চলতেছে আমি দেখি প্যাটার্নটা বুঝতে পারি কিনা। অনেক কাজ করলাম এই ধরনের, মানে স্টক মার্কেট নিয়ে আমি অনেক বেশি কাজ করলাম। আমি একটা বাজারে কিছু বিক্রি করব, বিক্রি করার সময় এই ধরনের জিনিস বিক্রি করতে গেলে কিভাবে বিক্রি করতে হয়, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমি অনেক কাজ করলাম। আমি মনে করেন বাজারে বিক্রি না করে আমি ডিজিটালি বিক্রি করব, অনলাইনে বিক্রি করব। অনলাইনে বিক্রি করতে গেলে এই ধরনের জিনিস অনলাইনে মানুষের কাছে পৌঁছাতে গেলে কি করতে হয়, একটা ডিরেক্ট মার্কেটিং করা যায়, ডিএম করা যায়, আবার হচ্ছে কি আপনি বুস্ট করে করে কাজ করতে পারতেছেন, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন। এই যে বুস্টিং জিনিসটা এটা কোত্থেকে জানলেন? রিসার্চ করে করতে জানতেছেন, তাই না? আমি বুস্টিং করতে পারা বা হচ্ছে যে মানুষের কাছে এটা কী বল, ব্যাকলিং বোঝেন? ব্যাকলিং হচ্ছে কি ওই যে দেখেন না যে ইউটিউবের মধ্যে বা অনেকের পোস্টের নিচে অনেকে কমেন্ট করে যে আমার এই পেজটা ঘুরে আসতে পারেন, আমার এই পেজের মধ্যে অনেক কিছু আছে, মানে নিজের প্রমোশনটা আরেকজনটার মধ্যে দিয়ে দেয়। একটা ইউটিউব ভিডিও অনেক বেশি ভিউ হচ্ছে, তাহলে ওই ভিউজ যখন একজন ওই ভিডিওতে ঢুকতেছে তখন নিচে কমেন্টে গেল, কমেন্টে যে
ওইখান থেকে আপনার মনে করেন আমার ভিডিওর মধ্যে বা আপনার ভিডিওর মধ্যে আমি নিচে হচ্ছে আমি কমেন্ট করে দিচ্ছি আমার ভিডিওর চ্যানেলের লিঙ্ক দিয়ে, তাহলে অ্যাটলিস্ট না হোক মানে 500 জন থেকে যদি 5 জনও ক্লিক করে তাও তো হইল। সো এই যে 5 জনের যে ক্লিক করানোটা, এটা কি বলা হচ্ছে, মানে ক্লিক করানোর জন্য যে আপনি যে ওয়েটা দিলেন এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক বলে, এটা হচ্ছে এসইওর কাজ। এসইও কখনো নাম শুনছেন? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আই হোপ এটা আপনি শুনছেন কখনো না কখনো। মানে বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন কোনো কিছু সার্চ করলেন, সার্চ করার পরে অনেকগুলো সার্চের হিস্টোরি আসলো আপনার কাছে ব্রাউজ করার পরে। ধরুন আপনি সার্চ করলেন হচ্ছে ইউটিউব বা প্রথম আলো সার্চ করলেন বা যে কোনো একটা জিনিস সার্চ করলেন আপনার যেটা দরকার, জানা দরকার, তো অনেকগুলো জিনিস আপনার সামনে আসলো। তো আপনি ফার্স্টে কোনটাকে ক্লিক করেন, যেটা সবার ফার্স্টে থাকে নাকি দেখে যেটা সবার লাস্টে থাকে? আমার কাছে যেটা ফার্স্টে আসছে। তো ফার্স্টে আসার জন্য আমি একটা পেজ তৈরি করেছি, ওয়েব পেজ তৈরি করেছি, সেটাকে ফার্স্টে আনানোর জন্য যা যা কাজ করতে হয়। আপনি ইউটিউবে মনে করেন যে শুধুমাত্র এই যদি আপনি বলেন যে ডিসিশন সাপোর্ট সিস্টেম নিয়ে আমি পড়াশোনা করব, তো এটা আপনি সার্চ করলেন, আপনার অনেকগুলো ভিডিও আসবে না? তো যেগুলো প্রথম দিকে আসে মানুষ কিন্তু সেগুলোই দেখে, মানে প্রথম পেজে আসে, দ্বিতীয় পেজে আসে। সো এই যে প্রথম পেজে যেটা আসলো, প্রথম পেজের প্রথম দিকে যেগুলো আছে সেগুলোকে আমি আগে দেখি, তারপর হচ্ছে কি পরেরগুলোতে যাই আমি আস্তে আস্তে। তো প্রথম দিকে আনানোর জন্য কি করতে হয়? ভিউজ বাড়াতে হয় এবং হচ্ছে যে মানুষজন আরও বেশি দেখে, এই ধরনের কোনো কিছু করতে হয়। এই যে কাজ করানোটা, এটা কি বলা হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার সামনে একটা পেজ বা একটা চ্যানেল বা যাই কিছু হোক না কেন, যত কাছাকাছি আপনার আসতে পারে, মানে ফার্স্ট সার্চের জন্য আপনি ওটা পেয়ে যান, এরকম আর কি। সো ওটা হচ্ছে এসইও। সো আমি এটা বলছি এই জন্য যে কালেক্ট ইনফরমেশন অর পসিবল ওয়েজ টু সলভ দিস প্রবলেম। সো মানে আমার প্রবলেম সলভিং করার জন্য আমার এই মুহূর্তে যত ধরনের পসিবল ইনফরমেশন বা ওয়েজ আছে সেগুলা কালেক্ট করা। আমি ডিসিশন পরে নিব, বাট অ্যাটলিস্ট কালেক্ট করব যে এই ডিসিশনে ওরা এইভাবে কাজ করছে। মার্কেটটা আমরা একটু পর্যালোচনা করব। ডিজাইন পোর্শন, যে অর্গানাইজ দ্য ডেটা, সিলেক্ট এ মডেল টু প্রসেস দ্য ডেটা, প্রডিউস রিজনেবল পোটেনশিয়াল কোর্সেস অফ অ্যাকশন। সো মেনলি সব ধরনের ডেটা কালেক্ট করার পরে আমি আমার নিজের জন্য একটা ডিজাইন তৈরি করব, আমার প্রজেক্টের জন্য বা আমার প্রপোজ সলিউশনের জন্য একটা ডিজাইন আমি প্রপোজ করতেছি। সো সেটাকে কীভাবে বলছি যে আমরা ডেটাগুলোকে অর্গানাইজ করা মানে কি, আমার যে ডেটা দরকার শুধু সেগুলোই নিচ্ছি, বাকিগুলোকে আমি ফিল্টার করতেছি। 1, 2 হচ্ছে কি সিলেক্ট আ মডেল টু প্রসেস দ্য ডেটা, মানে উই ক্যান জাস্ট মেক আ মডেল যে আমি ট্রাফিক জ্যাম কমানোর জন্য যেগুলা অপশন হাতে নিয়েছি, যেগুলো অপশন বা যেগুলো মডেল নিয়েছি, যতগুলো মডেল অলরেডি মার্কেটে আছে, এটার বাইরের থেকে আরও কোনো মডেল নেওয়া যায় কিনা, বা এইগুলাকে ইন্টিগ্রেট করেও একটা মডেল তৈরি করা যায় কিনা। এটা বলছি যে আমার একটা মডেল তৈরি করা। সেকেন্ড হচ্ছে কি প্রডিউস রিজনেবল পোটেনশিয়াল কোর্সেস অফ অ্যাকশন। সো অবভিয়াসলি রিজনেবল, যেটা আমার জন্য অ্যাভেলেবল, সহজতর হবে, আমি যেন এটাকে নিয়ে কাজ করতে পারি, এরকম একটা মানে কোর্স অফ অ্যাকশন তৈরি করতে পারা। বা পোটেনশিয়াল কথাটার মানে কি, কার্যকরী, বা যদি বলেন যে মানে যেটাকে দেখ অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি যেটা কাজ করতে পারে, ওই একই কথাই কার্যকরী। চয়েস, সো এতগুলো জিনিস থেকে কোর্স অফ অ্যাকশন থেকে আমি আমার যেটা দরকার সেটাকে আমি চুজ করব। তো অবভিয়াসলি চুজ করার পেছনেও আমার কিছু লজিক থাকতে হবে যে আমি কেন এটাকে চুজ করতেছি। বিষয় বুঝতে পারছেন? আচ্ছা, businesses collect data internally within the organization and externally from outside sources. So যে ধরনের বিজনেসগুলো আছে এগুলা কি করতেছে, ডাটাগুলোকে ইন্টারনালিও বের করে এবং এক্সটার্নালিও বের করে। মডেল আর রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি সাচ এস, মানে মডেল যে বলতেছি, মডেলটা অ্যাকচুয়ালি কি, যে
আমি রিয়েল লাইফে কিভাবে এটাকে সাজাবো তার একটা রিপ্রেজেন্টেশন। কিভাবে? একটা ম্যাপ তৈরি করতে পারা, লাইক একটা যদি ম্যাপ তৈরি করি যে রিপ্রেজেন্টস এ জিওগ্রাফিক্যাল এরিয়া, যে এই ধরনের একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, সেখানে হচ্ছে কি আমি আমার ম্যাপ মানে এই জায়গাতে বা এই মানে পার্টিকুলার এই জায়গাতে হচ্ছে কি আমি জিনিসটা বিক্রি করতে পারবো টার্গেট অডিয়েন্সকে ধরে। এখন মনে করেন আপনি একটা ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি করলেন, বাট আপনি আফ্রিকাতে বিক্রি করতে গেলেন, ওরা কিন্তু নিবে না। হ্যাঁ, অবভিয়াসলি আপনার আফ্রিকাতে ওদের এসব প্রয়োজন নাই। বাংলাদেশে আপনি মানে লিকার বা মদ জাতীয় কিছু, অ্যালকোহলিক কোনো কিছু মানে একদম খোলা বিক্রি করতে পারবেন না। পাকিস্তানে বা আমাদের মুসলিম কান্ট্রিতে এই ধরনের যেগুলো আপনি বিক্রি করতে পারবেন না। যেখানে বিক্রি করতে পারেন আপনি সেখানে বিক্রি করবেন। সো আপনি একটা জিওগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করলেন যে আমি এই জায়গাতে হচ্ছে কি তৈরি মানে এই জায়গাতে বিক্রি করব। অথবা আমি যদি একটা অ্যাড দিই, আমি অনলাইনে একটা অ্যাড দিলাম, অনেক সময় দেখেন না পেজের মধ্যে বাম পাশে ডান পাশে অ্যাড আসে অনেক ওয়েবসাইটের মধ্যে, এই যে অ্যাডগুলা। এখন আপনি হচ্ছে কি মেল, আপনাকে অবভিয়াসলি শাড়ির বিজ্ঞাপন দেখাবে না, আপনাকে দেখাবে হচ্ছে লাইক আপনি যেগুলো পছন্দ করেন, লাইক বাইকের বিজ্ঞাপন দেখালো, বাড়ির বিজ্ঞাপন দেখালো, বা মানে এই টাইপ জাতীয় জিনিস মানে যেগুলো আপনি পোটেনশিয়াল, যেগুলোতে আপনি কাজ করতে পারেন, এই ধরনের জিনিসগুলোকে হচ্ছে কি আপনার সামনে শো করালো। তো এই ধরনের একটা ম্যাপ তৈরি করতে পারে, রিপ্রেজেন্টেড জিওগ্রাফিক্যাল এরিয়া। 2 হচ্ছে টেবিল টপ রিপ্রেজেন্টেশন অফ এ বিল্ডিং। টেবিল টপ রিপ্রেজেন্টেশন বলতে কী বোঝায়? যে একটা কাজ করতেছেন, কাজ করার ক্ষেত্রে একদম মানে নিজের থেকে কিভাবে উঠছে সেটা না, একদম উপরের পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন কিনা। এখন আমার তো এই যে মনে করেন যে আমার পিসিটা, এই পিসির ভেতরে কী আছে সেটা কিন্তু আমার দেখানোর দরকার না মানুষকে। আমার যখন একজন পিসি কিনতে আসছে, তার কিন্তু শুধুমাত্র এই যে আমার যে মোবাইলটা, শুধুমাত্র মোবাইলটা দেখলেই হয় যে মোবাইলটা ক্যামেরা কাজ করতেছে কিনা বা আমার উপরটা কাজ করতেছে কিনা, মোবাইলের ভিতরে কী আছে সেটা কিন্তু আমার দেখার প্রয়োজন নাই। যে শিখতে চায়, জানতে চায়, সে দেখুক, সমস্যা নেই। এই যে এসিতে বাতাস দিচ্ছে আমাকে, এসি কিন্তু আমার কিন্তু জানার প্রয়োজন না যে এসির ভিতরে কী আছে। আমার হচ্ছে কি ভালো জিনিস হইলেই হয়, যাতে জিনিসটা টেকসই হয়, মানে আমার জন্য যে জিনিসগুলো মানুষই। তাহলে আমার জন্য তাহলে কী বিষয়টা একদম উপর যেটা, এই জন্য বলছে যে বিল্ডিংয়ের একদম টেবিল টপটার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একদম উপরে আমার পর্যন্ত যে জিনিসটা আছে ওটাকে বলা হয় টেবিল টপ রিপ্রেজেন্টেশন। বিষয়টা বুঝতে পারছি? থার্ড পোর্শন কি? ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস রিপ্রেজেন্টিং রিলেশনশিপস এবং ভেরিয়েবলস। সো এর মধ্যে হচ্ছে কি অবভিয়াসলি বিজনেস করতে গেলে একটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস, যে আমি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্যালি বিষয়টাকে পুরোপুরি সলিউশন করে তারপরে হচ্ছে কি আউটপুট আনতে পারতেছি কিনা। গেল। ম্যানেজার্স আইদার চুজ ইউনিভার্সাল মডেলস অর ডিজাইন উইথ ওন মডেলস। ইউনিভার্সাল মডেল কি? যে সবাই জিনিসটাকে ভালো বলতেছে, ওইটা ভালো এক জিনিস। আবার আমি নিজে একটা মডেল তৈরি করছি, ওইটা আমার জন্য ভালো। দেখেন আপনার মেইন বাড়ি কোথায়, মানে আসল বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আচ্ছা, মুন্সিগঞ্জ সদর থানা। সো মুন্সিগঞ্জে আপনি কি ডাইরেক্ট যান নাকি বাসের টিকিট কেটে যান? ধরেন যদি আপনি বাসে যান, বাসে তো টিকিট কাটেন, তাই না? ধরেন আরেকটু দূরেই নেই, ধরেন পদ্মার উপরে নিলাম, তো পদ্মার উপরে তো লোকাল বাস যায় না, গেলে ধরেন যে আমি ফরিদপুর নিলাম। সো টিকিট কাটা বাস যখন আমি নিলাম, তখন আমি বাসে যাই বা ট্রেনে যাই, মানে একটা জায়গা ধরলাম যেখানে বাস যায়, ট্রেনও যায়। তো এখন আমি এটা তো সবাই জানে যে বাসে যাওয়াই যায়, এটি ইউনিভার্সাল সলিউশন, যে কিছু না পেলে বাসে চলে যাব। আপনি ট্রেনেও যেতে পারেন, আবার ধরেন যে সাপোজ চিটাগাং লঞ্চেও গেলাম, তো আপনার জন্য কোনটা ভালো? যেমন আমি জিনিসটা চিন্তা করি এইভাবে যে
মিনিমাম কস্ট ম্যাক্সিমাম প্রফিট যেখানে হবে, টাইম সেভিং বুঝতে পারলাম না। ম্যাক্সিমাম প্রফিট মানে হচ্ছে প্রফিট বলতে কি, টাকা এবং সময় দুইটাই হচ্ছে আমার সেভ হলো এরকম। সো আমি যখন ঈদে মানে আমরা বাসে উঠি কি জন্য, অবভিয়াসলি টাইমও বাঁচাই, কষ্টও বাঁচাই, টাকাও বাঁচাই। তো তিনটা জিনিস মিলেছিল, তার নাহলে আমরা প্লেনে তো যেতে পারতাম, প্লেনে গেলে তো টাইম বাঁচতো, বাট আমি কেন গেলাম না? আচ্ছা, সো আমার কাছে ইউনিভার্সাল সলিউশন এটা, বা সবার কাছে এটা, মানে আমার কাছে না, মানে সবার কাছে ওটা, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সলিউশন। আপামর জনসাধারণের জন্য এটা হচ্ছে ইউনিভার্সাল সলিউশন, মোস্টলি অ্যাকসেপ্টেড। বাট আমার কিন্তু ওন সলিউশনও থাকতে পারে। আমি বাইকে চলে গেলাম, আমি ট্রেনে চলে গেলাম, আমি প্লেনে চলে গেলাম। সো আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে যারা ম্যানেজার্স আছে বা যারা ডিসিশন মেকার আছে, মেক করতেছে, টপ লেভেলে যারা আছে, তো তারা মেনলি ওইভাবেই হচ্ছে সলিউশনটা করে। কিভাবে? যে সলিউশনটা হচ্ছে কি, হয় আমি ইউনিভার্সাল আমার নিজে তৈরি করে কোনো মডেল তৈরি করবো এই। আচ্ছা, সো এইখানে এই আমরা প্রবলেমগুলা, অর্থাৎ ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেমগুলোকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে স্ট্রাকচার, একটা হচ্ছে আনস্ট্রাকচার। স্ট্রাকচার প্রবলেমটা কি, যে ওয়ান ইন হুইচ অ্যান অপটিমাল সলিউশন ক্যান বি রিচড থ্রু আ সিঙ্গেল সেট অফ স্টেপস। সো আমি অনেকগুলো সলিউশন দেখলাম যে আমি বরিশাল যাওয়া বা চিটাগাং যাওয়ার সময় আমার বা কক্সবাজার যাওয়ার সময় আমার এতগুলো সলিউশন আছে, এতগুলোর মধ্যে থেকে কোনটা হচ্ছে আমার জন্য সবচেয়ে ভালো হয়। আমি আপনাকে বললাম যে কক্সবাজার যেতে হলে আপনি বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, প্লেনে যেতে পারেন, আবার কি বাইকে যেতে পারেন, ধরে নিলাম সাইকেলে যেতে পারেন, আরও ধরে নিলাম আপনি হেঁটেও যেতে পারেন, ধরে নিলাম 6টা জার্নির মধ্যে আপনার জন্য সবচেয়ে ভালো কোনটা হলো। ধরেন যে এই যে এসি চলতেছে, এসি চলাকালীন সময়ে এসি মনে করেন এখন আছে কত, সাপোজ ধরেন যে 24 আছে, 24 আছে, আপনি কি বলতে পারেন যে 24 আপনার জন্য ফিক্সড? 23 দিলে কী হতো, 25 দিলে কী হতো, কাছাকাছি। কিন্তু আপনার জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো, আপনি একটা সলিউশনে পৌঁছেছেন যে সলিউশনটা অপটিমাল সলিউশন, সবচেয়ে কম মানে কষ্টে আপনি হচ্ছে জিনিসটা। বাংলাদেশ যখন ক্রিকেট খেলে, বাংলাদেশের কথা বাদ দিলাম, কোন দল যখন ক্রিকেট খেলতেছে, দুই দলের মধ্যে ক্রিকেট খেলার সময় ধরেন যে টেস্ট খেলা চলতেছে, টেস্ট খেলা তো নিশ্চয়ই বুঝে নিতে। তো সো খেলা চলাকালীন সময়ে আপনি দেখলেন যে একদল হারতেছে, বা আপনি খেলতেছেন দলের সাথে, দলটা হারতেছে, তখন তাদের চেষ্টা থাকে কি, যে হারার মধ্যজনের পার্থক্যটা একটু কম থাকে। মানে একটা হচ্ছে অনেক রানে হেরে গেছি, আবার একটা হচ্ছে যে 5-10 রানে হারলাম, এটা এক জিনিস। ম্যাক্সিমাম আউটপুট চেষ্টা করে যে আমি যতটুকু কমে হারার চেষ্টা করতে পারি। সো এটাকে বলা হয় হচ্ছে স্ট্রাকচার প্রবলেম, যে ওয়ান ইন হুইচ অ্যান অপটিমাল সলিউশন ক্যান বি রিচড থ্রু এ সিঙ্গেল সেট অফ স্টেপস। সো যে আমি সলিউশনে পৌঁছাচ্ছি, যে সলিউশনটা বা যে সলিউশন রিচ করছি সেটা হচ্ছে আমার জন্য সবচেয়ে অপটিমাল সলিউশন, যেখানে হচ্ছে কি আমি সবচেয়ে কম সংখ্যক স্টেপে যেতে পারি সলিউশনটায়। অ্যালগরিদম মানে কি? আচ্ছা, অ্যালগরিদম মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল না, অ্যালগরিদম মানে হচ্ছে স্টেপ। মানে ধরেন যে আপনি একটা প্রবলেমের সলিউশন করবেন, সেই প্রবলেমের সলিউশনটা করতে গেলে স্টেপ বাই স্টেপ যে আপনি গেলেন, এই প্রত্যেকটা স্টেপকে মিলে বলা হয় অ্যালগরিদম। সো এ সিকোয়েন্স অফ স্টেপস টু কমপ্লিট এ টাস্ক লেখাই আছে। প্যারামিটার মানে হচ্ছে কি, যে আপনি এই যে প্রবলেমটা সলভ করার জন্য আপনার কি কি দরকার, আপনার ডাটাগুলোকে ক্যাটাগরাইজ করার জন্য, তো সেই জিনিসটা হচ্ছে কি অ্যালগরিদমের মধ্যে আপনি ইউজ করতে পারেন। আমি কীভাবে বলি বিষয়টাকে, যদি আমি এক্সাম্পল দিই, যে আমি ক্লাসে পড়াতে আসছি, দেখাতে আসছি, সো আমার ক্ষেত্রে ক্লাসের বাইরেও, ক্লাসে পড়ানোর ক্ষেত্রেও আরও কী কী জিনিস কাজ করতেছে। আমি স্লাইড নিয়ে আসছি, আমি একটা ল্যাপটপ নিয়ে আসছি, আমি একটা বোর্ড নিয়ে আসছি, আমি একটা কলম নিয়ে আসছি, আমি একটা পেন্সিল নিয়ে আসছি। সো এগুলো হচ্ছে কি আমার প্যারামিটার, যে আপনি পড়া যখন শিখতেছেন, আপনি শুধু মোবাইল দেখে দেখে পড়েও শিখতে পারেন, আবার কি সামনে বই রেখে, খাতা রেখে, পিসি ওপেন রেখে সব কিছু দেখে দেখে আপনি পড়েও শিখতে পারেন।
তাই না? অর্থাৎ ক্যাটাগরাইজ করে যে আমি এইভাবে লিখবো, এইভাবে পড়বো, এই ওয়েতে কাজ করব। তো দ্যাট ইজ কল্ড প্যারামিটার। বুঝতে পারছি জিনিসটা? মোস্ট ম্যাথমেটিক্যাল অ্যান্ড আমার মেন বিষয়টা হচ্ছে কি যে আমি যদি এক্সাম্পলের থ্রুতে যাই আপনার জন্য বোঝাটা ইজি হবে। একটা টপিক যত মানে কাছাকাছি আপনি বুঝতে পারেন এই ধরনের একটা এক্সাম্পল দেওয়া যায়, রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যায়, মনে থাকে অনেক বেশি। ইয়েস, মোস্ট ম্যাথামেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রবলেমস আর স্ট্রাকচার বাট মেনি বিজনেস প্রবলেমস আর নট। সো যে ধরনের প্রবলেমগুলোতে ম্যাথমেটিক্স ইনভলভড ওই ধরনের প্রবলেমগুলা, ফিজিক্যাল প্রবলেমগুলো বেশি স্ট্রাকচার্ড হয়। কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেমের একটা সলিউশন তো বের হবে, ও হোক না হোক, এটা অ্যাকুরেট না হোক, বাট অ্যাকসেপ্টেবল সলিউশন। বিষয়টা হচ্ছে কি যে ধরেন আপনার সলিউশনটা কী আসলো 0.8, 0.8, 0.9, 0.7 প্রায় কাছাকাছি। সো ম্যাথমেটিক্যাল সলিউশন এই যে আমি বললাম যে কম আর বেশি, কম বেশি না বললে একটু কম হতে পারে। আচ্ছা, আপনি পরীক্ষা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বিষয়টাকে 5 ভাগে ভাগ করা যায়। আমি পরীক্ষা দিয়ে আসছি, পরীক্ষা দিয়ে আসার পর আমি বললাম অবশ্যই পাস করব, একটা পাস করতেও পারি, 2টা কি হবে জানি না, 3টা মানে নিউট্রাল, ফেল করতেও পারি 4টা, অবশ্যই ফেল করব 5টা। সো মোট 5টা জিনিস কিন্তু আমার হয়। স্ট্রংলি এগ্রি, নিউট্রাল, স্ট্রংলি ডিসএগ্রি, মানে শুধু ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, সেটা বুঝছেন? সো এই জন্য বলতেছে যে যখনই আমি ম্যাথমেটিক্যাল কোনো কিছু নিয়ে আসি তখন কিন্তু আমি সেখানে ফিক্স বা অ্যাটলিস্ট বুঝতে পারি যে এই ধরনের আউটপুট, মানে একটা ডিজায়ার্ড একটা ডেজিগনেটেড আউটপুট আমি কিন্তু পাচ্ছি, ডিস্টর্টেড না। বাট মেনি বিজনেস প্রবলেমস আর নট। বাট কিছু কিছু বিজনেস প্রবলেমে স্ট্রাকচারাল ওয়েতে বা ম্যাথমেটিক্যাল ক্ষেত্রেও আমরা খুঁজে পাই না। এই যে আমরা খুঁজে পাচ্ছি না, এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় আনস্ট্রাকচার্ড প্রবলেম। এই যেমন আনস্ট্রাকচার্ড প্রবলেম, ওয়ান ফর হুইচ দেয়ার ইজ নো অ্যালগরিদম দ্যাট লিডস টু অ্যান অপটিমাল সলিউশন। একটা জিনিস আপনি জানেন যে আপনি ক্লাস 10-এ আপনি পৌঁছালেন কীভাবে, ক্লাস 1, 2, 3, 4 পাস করে আপনি হচ্ছে ক্লাস 10-এ পৌঁছাইছেন। আরেকজন পড়াশোনা করতেছে, সে জানেই না যে সে কী পড়তেছে, যে সে বইয়ের লাস্ট চ্যাপ্টার আগে, মনে করেন আপনি পরীক্ষার সময় চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত আপনি পড়তেছেন, একটা করে পড়ছেন, আবার একটা আপনি ধরলেন কি চ্যাপ্টার 4 আগে শেষ করলাম, তারপর চ্যাপ্টার 2 আগে শেষ করি, তারপর চ্যাপ্টার 5 শেষ করি। আনস্ট্রাকচার্ড। আপনি কাজগুলো করছেন ঠিক আছে, সলিউশন আপনি পৌঁছাতেও পারেন, বাট স্ট্রাকচার লইতে না। সো মে নট বি এনাফ ইনফরমেশন। সো আপনার কাছে যে ইনফরমেশনগুলো রয়েছে সেখানে অবভিয়াসলি আপনি যখন স্ট্রাকচারালি পৌঁছতে পারতেছেন না, দ্যাট মিনস হচ্ছে অবভিয়াসলি আপনার কাছে কোনো ইনফরমেশনের কমতি আছে, ল্যাক আছে, ডেফিসিয়েন্সি আছে। মেবি আ লার্জ নাম্বার অফ পোটেনশিয়াল ফ্যাক্টরস। এমন হতে পারে আপনার কাছে কার্যকরী ফ্যাক্টর অনেক বেশি আছে, অর্থাৎ আপনি যে কাজ করবেন, কাজ করার মতন সলিউশন আপনার কাছে অনেক বেশি আছে। এখন তার মধ্যে থেকে কোনটাকে আপনি বেছে নেবেন আপনি বুঝতে পারতেছেন না। তখন হচ্ছে কি আপনি হয় র্যান্ডমলি একটা চুজ করতে পারেন, একটা হচ্ছে লজিক দিয়ে চুজ করা, একটা হচ্ছে র্যান্ডমলি চুজ করা, যেহেতু অবশ্যই পার্থক্য আছে। হতেই পারে আপনার র্যান্ডমলি, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি পরীক্ষায় এমসিকিউ আসছে, ও আচ্ছা পরীক্ষায় কি আপনি এমসিকিউ চান নাকি কোশ্চেন অ্যান্সার করবেন? মিটারমিতে হচ্ছে 30 হচ্ছে 20-এর জন্য 10টা এমসিকিউ, মানে আমাদের এই স্ট্রাকচারে যেরকম হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পার্সোনালি হচ্ছে এমসিকিউ খুব একটা প্রেফার করি না। তো কারণ এমসিকিউ দিয়ে আসলে আপনি কী শিখবেন আপনার, আমার কাছে মনে হয় না। তো আপনি হয় লজিকের থ্রুতে শিখেন, মানে লজিক্যালি শিখেন, যে আপনাকে আমি একটা প্রজেক্ট দিলাম, ওই প্রজেক্টের থ্রুতে, বা আমি হচ্ছে আপনাদেরকে আমি দিব অ্যাসাইনমেন্ট দিব। তো ডিসিশন নেওয়ার জন্য দুইটা অ্যাসাইনমেন্ট আমার আছে, মানে ওইটা অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি আপনি পুরো জিনিসটাই তৈরি করতে হবে আপনার নিজের ইন্টেলিজেন্সের উপর বেস করে। তো মানে আপনি ডিসিশন যে নিচ্ছেন, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি কীভাবে নিতে পারবেন, তো তার পিছনে লজিকগুলো আপনাকে দেখাতে হবে। যাক,
তো আমার বলার উদ্দেশ্য কী ছিল যে আমি যতগুলো কাজ করতেছি আমার কাজ করাকালীন সময়ে হইতে পারে আমার কাছে হয় ইনফরমেশনের একটু গ্যাপ আছে বা কম আছে বা ল্যাক আছে, অথবা আমার কাছে সলিউশনের পোটেনশিয়াল সলিউশন অনেক বেশি আছে। সবগুলো দিয়ে সলিউশন করা যায়, কোনটা দিয়ে আমি কাজ করব। আপনি পরীক্ষার হলে কালো কলম আপনি এটা দিয়েও লেখেন ওটা দিয়েও লেখেন, অনেকগুলো কলম আপনার কাছে আছে। সো আপনি যেটা দিয়ে লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এখন স্বাচ্ছন্দ্য বোধ করার মতো কলম আপনার কাছে অনেকগুলো আছে, তাহলে আপনি কোনটাকে আপনি চুজ করবেন। সো আনস্ট্রাকচারনেস ইজ ক্লোজলি রিলেটেড টু আনসার্টেনিটি। সো আনস্ট্রাকচারনেসকে আমরা অনেক সময় দেখা যায় যে সলিউশনটা যে পাচ্ছি সেই সলিউশনটা আসলে সঠিক সলিউশন হইল না, সলিউশন হয়েছে বাট আমার মন মতো হইল না, এর চেয়ে আরও ভালো সলিউশন হতে পারে, এর চেয়ে আরও ভালো জিনিস থাকতে পারে। এই ওয়েতে যখন মানে এই সলিউশন সবচেয়ে অপটিমাল সলিউশন না, এর চেয়ে ভালো সলিউশন থাকতে পারে, এই ধরনের ক্ষেত্রে আমরা যখন বলতে পারতেছি না যে এটার কোনো আসলে এটা সলিউশন ফিক্সড সলিউশন কি না, তখন একটা আনসার্টেন পর্যায়ে আমরা চলে যাই। এটাকে বলা হয় আনসার্টেনিটি, অনির্দিষ্টতা কোনো কিছু একটা, যে ফিক্স বা ফাইনিট কোনো কিছু না, ইনফাইনিট। একটু পোস্ট করেন, তো পোস্ট করেন, অফ না। বলা হচ্ছে কি আনস্ট্রাকচারনেস ইজ ক্লোজলি রিলেটেড টু আনসার্টেনিটি, মানে অনির্দিষ্ট কোনো কিছু আর কি। এক্সাম্পলস অফ আনস্ট্রাকচার প্রবলেম ইনক্লুড ওয়েদার, এই যে আমি যেন এই দুটো এক্সাম্পল আগে দিয়েছিলাম, যে ওয়েদার প্রেডিকশন আর স্টক মার্কেট প্রেডিকশন। ওয়েদার প্রেডিকশন হচ্ছে কি যে কালকে যে আমার ওয়েদারটা, এখন আপনি কিন্তু স্পেসিফিক বলতে পারবেন না যে কালকে ফিক্সড এটাই হবে, কেন বলতে পারবো না, তাহলে একদম উপর আলো উপর দিয়ে কথা বলা হয়ে যায়, সো এটা আমি পারবো না। তো আমি বলতে পারি যে কালকে দেখেন, সবসময় কিন্তু যারা ওয়েদার নিয়ে প্রেডিকশন করে তারা কিন্তু বলে যে মাঝারি আকারের বৃষ্টি হতে পারে, হবে তা কিন্তু বলে না। আগামীকাল আকাশের এরকম অবস্থা থাকতে পারে, 3 নম্বর বিপদ সংকেত হতে পারে, নট হবে। ঠিক একইভাবে স্টক মার্কেট প্রেডিকশনে যে আগামী দিন বা আজকের দিনে, আজকে 5টার পরে এই ধরনের মার্কেটে ধস নামতে পারে, নামবে এটা কিন্তু বলে না। এই প্রোডাক্টের বাড়তে পারে, এই প্রোডাক্টের কমতে পারে, বাড়তে পারে, দুই জিনিস হতে পারে। সো অনেকগুলো ফ্যাক্টর আছে, মানে একটা কোনো প্রোডাক্টের ভ্যালু বাড়া বা কমার জন্য অনেকগুলো জিনিস, অনেকগুলো ভ্যারিয়েবল, অনেকগুলো কোএফিশিয়েন্ট কাজ করে। আই হোপ বুঝতে পারছি দুটোর মধ্যে পার্থক্যটা, আনস্ট্রাকচার্ড এবং স্ট্রাকচার্ড। ওকে, সো এখন আসি হচ্ছে কি ডিসিশন সাপোর্ট সিস্টেমে। সো ডিএসএস কি, যে এই কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম ডিজাইন টু হেল্প নলেজ ওয়ার্কার সিলেক্ট ওয়ান অফ ম্যানি অল্টারনেটিভ সলিউশনস টু এ প্রবলেম। সো তাহলে আই হোপ বুঝতেই পারতেছেন যে একটা ইনফরমেশন সিস্টেম, এবং এটা হচ্ছে কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম, যেখানে হচ্ছে কি অনেকগুলো ইনফরমেশন থেকে আপনার হচ্ছে কি, বা অনেকগুলো পসিবল সলিউশন থেকে আপনার হচ্ছে কি যে কোনো একটা সলিউশন, পসিবল সলিউশন আপনার জন্য যেটা কার্যকরী, এরকম একটা সলিউশন আপনি খুঁজে বের করতে পারতেছেন। সো এটা হচ্ছে কি ডিসিশন সাপোর্ট সিস্টেম। সো ডিসিশন সাপোর্ট সিস্টেমে কিছু অ্যাডভান্টেজ দেখি আমরা। হেল্প ইনক্রিজ মার্কেট শেয়ার, আমার মার্কেট শেয়ারটা ইনক্রিজ করতে বেশি হয়। তারপর হচ্ছে রিডিউস কস্ট, ইনক্রিজ প্রফিটেবিলিটি, আর 4 হচ্ছে কি এনহ্যান্স প্রোডাক্ট কোয়ালিটি। তো বুঝতে পারতেছি যে যত ভালো আপনি ডিসিশন দিতে পারবেন, ঠিক তত ভালো হচ্ছে কি আপনি মার্কেট শেয়ারও বাড়বে, আপনার কস্ট রিডিউস হবে। আপনার কস্ট রিডিউস বলতে হচ্ছে কি আপনার কেনার কস্টটা, যে আপনি যখন কিনতেছেন তখন সেই কস্টটা রিডিউস হচ্ছে, প্রফিট বাড়তেছে, এবং হচ্ছে কি প্রোডাক্ট কোয়ালিটিটাও অনেক বেশি বাড়তেছে, এনহ্যান্স হচ্ছে। এই ডিসঅ্যাডভান্টেজ বুঝি নাই। ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু মেইনলি ডিসঅ্যাডভান্টেজটা তখন আসবে যখন হচ্ছে যে ভালো করে ডিসিশন নিতে পারবো না তখন। বাট ডিসিশন সাপোর্ট সিস্টেম নিতে পারার মধ্যে অ্যাডভান্টেজটাই বেশি। ডিসঅ্যাডভান্টেজটা, হ্যাঁ ইয়েস, সো ডিসঅ্যাডভান্টেজ থাকলেও আমি ওটাকে নিব না, আমি ইলজিক্যালি আমি ধরে নিব যে ওটা আমি কাজ করবো না। ওকে, মোস্ট ডিএসএসএস কনসিস্ট অফ 3 কম্পোনেন্টস। সো এই 3টা কম্পোনেন্টে আমরা মেনলি কাজ করব: ডেটা, মডেল আর ডায়ালগ। ডেটা ম্যানেজমেন্ট মডিউল, ডায়ালগ ম্যানেজমেন্ট মডিউল, আর হচ্ছে মডেল ম্যানেজমেন্ট মডিউল। দিস কম্পোনেন্ট হেল্প ইউজার্স, কারণ হচ্ছে কি ডিসিশন সাপোর্ট সিস্টেমটা ভালো করার জন্য যা যা দরকার সেটা আমি কাজ করব। যদি সেটা আমি করি তাহলে আমি অ্যাডভান্টেজই পাবো, আমার জন্য ওই মুহূর্তে অ্যাডভান্টেজটা। সো ডিসঅ্যাডভান্টেজ তখন, তাহলে এর চেয়ে ভালো কোনো কিছু করলে আগেরটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল, এই আর কি। যাক, তো এন্টার এ